লোকে কবে কি বলবে এটা ভেবে যতদিন চলেছি খুব খারাপ ছিলাম। আমার বন্ধুরা হচ্ছে আমার খুব প্রিয়। আমি একটা ইমেজে ক্রিকেট খেলতে যেতাম। আজ থেকে 5 বছর আগে না আমি সমস্ত ন্যাকাপোনা সব ঝেড়ে ফেলে দিয়েছি। মানে আমি তো রাজনীতিতে নামছি না, আমি কি কেন হতে? আমার একটা ব্যক্তিগত স্ট্যান্স আছে, আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ। আমার যদি মনে হয় খারাপ হয়েছে আমি সেটার বিরুদ্ধে কথা বলবো। কলকাতা গোটা পৃথিবীটাই সেফ নয়। একজন ট্রান্সজেন্ডার মহিলাকে কেউ জিজ্ঞেস করতে পারে মেট্রোর প্ল্যাটফর্মে বুকে হাত দিয়ে এটা আসল না নকল? প্রত্যেকটা সিরিয়ালের স্টোরি লাইন এক। আমি ছোটবেলাটা এখন প্র্যাকটিস করি, আমি জানি আমার ক্যাপাবিলিটি কতটা একটা কিছুকে এক্সিকিউট করার ক্ষেত্রে। দেখো একটা জিনিস কি আছে, মানে আমি নিজেকে ওরেটার বলে মনে করি, মানে মোর দ্যান আ কন্টেন্ট ক্রিয়েটার। ছোটবেলায় খুব খেলাতাম আমি। জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আবলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দূরালাসে। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন নেচার্স ডায়মন্ড আর অন্নপূর্ণা স্ন্যাক্স। আজকে আমাদের আড্ডায় ধামাকা বিস্ফোরণ হতে চলেছে, কারণ আমাদের সঙ্গে আছে ঝিলাম। ঝিলাম এসেছে মানে আমরা হাসতে হাসতে আমাদের পেট ফেটে যাবে। আর এই আবার বৈঠকের বৈঠকি আড্ডায় ঝিলামকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ধন্যবাদ, যত রকম ক্যামেরা আছে সবাইকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। বলো, তো তুমি একটা অভিবাদন করবে বললে, আমাকে কি সব বলবে? হ্যাঁ, স্বরলিপির এই সুন্দর একটা স্বর্ণালী সন্ধ্যায় স্বরলিপির যে প্রোগ্রাম, স্বরলিপির এই সুন্দর যে ক্যাফেটায় এসেছি আবার বৈঠক করতে, খুব ভালো লাগছে। স্বরলিপি, শুভেচ্ছা জানাই তোমাকে, খুব সুন্দর একটা ক্যাফেতে আমাকে এরকম সসম্মানে ডেকে আনার জন্য। আরে বাবা, তো তুমি নিজে তো, আমি এতক্ষণ ধরে কথা বলছি, এই কথাগুলো বলো না। না, আমার লোকে যেটা বলে আর কি, শয়ের দোষ, সেটা আচ্ছা, আমি শয়ের দোষে দোষী নই। আচ্ছা, আর যদি থাকে শয়েরই তো দোষ থাকবে, নিজেরই তো দোষ থাকবে। সব দোষ আমার, শয়ের কোনো দোষ নেই। না, বিষয়টা হচ্ছে লোকে এটাকে খুব ছোট করে দেখেন, মানে যারা এইরকম এই দন্তের শয়ের উচ্চারণটা, মানে এই ডায়ালেক্টে কথা বলে, মফস্বল বা যারা ওই ধরনের, নট রিয়েলি মফস্বল, আমাদের এইখানে অনেক জেলা ওয়াইজ ডায়ালেক্ট গুলো তো একটু করে চেঞ্জ হয়ে যায়। ইভেন কিছু জেলায় দেখেছি এলাকা ভিত্তিক উচ্চারণও হয়, এই পাড়া বা এই কয়েকটা পাড়ার লোক একটু টিপিক্যাল একটা স্টাইলে কথা বলে। কিন্তু তার মানে এই না যে আমার এই প্রবলেমটা আছে, বা একটা প্রবলেমও বলবো না, সেটা আমি ভুলভাল বলছি। যদি থাকেও কেউ এভাবেই যদি ন্যাচারালি সর্বক্ষণ কথা বলে, আমার তাতেও কোনো প্রবলেম আছে বলে লোকের থাকা উচিত বলে আমার মনে হয় না, কারণ সে তার মতো করে কথা বলছে, তার সারাউন্ডিংসের লোকে যদি প্রবলেম না হয়, ভাই তোমার কি প্রবলেম? তো তারপরে এই রাগের চোটে তুমি দিয়ে সসি বাবু সকালবেলা, নট রিয়েলি। অ্যাকচুয়ালি আমি যেভাবে কথা বলি সেটা, সেই পোর্ট্রায়ালটা কিন্তু আমার ভিডিওতে হয় না। আচ্ছা, তো আমি একটা টিপিক্যাল একটু টাপরি টাইপের, যে খুব লেড ব্যাক, যে কাউকে কেয়ার করে না, মানে সে উচ্চারণ যেরকম খারাপ হোক ভালো হোক কিছু এসে যায় না, ওই জন্য সে খুব মানে কি বলবো ছন্নছাড়া টাইপের, সমাজকে মানে না, লোকে কি বলতে, হ্যাঁ লোকে কি বললে তো কিছু যায় আসে না, স্কুল। হ্যাঁ, কারণ লোকে কবে কি বলবে এটা ভেবে যতদিন চলেছি খুব খারাপ ছিলাম, এটা বুঝেছো তো? হ্যাঁ, তো যেদিনকে ভাবা বন্ধ করে দিয়েছি একটু হলেও বেটার বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে লোকে কখন বলে সেটা বুঝতে পেরেছো? না, লোকের অ্যাকচুয়ালি বলার কোনো টাইম নেই, লোক যখন খুশি বলতে পারে, ঘুম থেকে উঠে বলতে পারে শোনো তুমি খুব খারাপ, আমার কিছু করার নেই, লোকে যা খুশি বলুক, ভাড় হয়ে যায়। তো ছোটবেলায় তোমার কোথায়, তুমি থাকো কোথায় এখন? এখন তো শ্রীরামপুরে থাকি, কিন্তু আই ওয়াজ বর্ন এন্ড রেজড ইন বরানগর। বরানগর, ইয়েস, উত্তর 24 পরগনা। আচ্ছা,
ওখানেই স্কুলিং, ওখানেই সবকিছু? ওখানে স্কুলের পুরোটা নয়, কিছুটা আবার আমি খুব কম বয়স মানে টিনেজার থাকতে থাকতে শ্রীরামপুরে শিফট করি কিছু পার্সোনাল কারণে, পরিবারের কিছু কারণে। তো তারপরে ওখান থেকেই মানে ধরে নাও, আর শ্রীরামপুরকে আমার কখনো আলাদা জায়গা বলে মনে হয়নি, বিকজ আমার মামার বাড়ি হচ্ছে শেওড়াফুলি আর বৈদ্যবাটির মাঝখানে। আচ্ছা, তো আমি ছোটবেলা থেকেই আসছি, আর শ্রীরামপুরেই যত কেনাকাটা করতে আসা, খাওয়া দাওয়া, রেস্টুরেন্টগুলো এই চত্বরেই ছিল। তো শ্রীরামপুর শহরটা আমার ছোটবেলা থেকেই চেনা, বারবার বারবার আসা যাওয়া, নতুন কিছু মনে হয়নি। এটাও আরেকটাই জায়গা যেটা আমি ছোট থেকে চিনি। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাবা মা আর একটা বেড়াল আসে। বেড়াল? হ্যাঁ, কিন্তু ও পার্মানেন্ট না, ও শিফটিং ডিউটি করে, আসে যায়। আচ্ছা, অন্য বাড়িতে? ওর প্রচুর বাড়িতে ঠেক আছে, ওরও অনেকগুলো আবার বৈঠক আছে যেখানে ও যায়। হ্যাঁ, আচ্ছা। আবার বৈঠকে কিন্তু ঝিলাম আসে, এবং আমার খুব ভালো লাগে যে যখন আমি বলছি ঝিলাম তুমি আমার হয় একটুখানি আসবে, শ্যুট করবো, আমরা একটু আড্ডা মারবো, তখন বলো ফিশ ফ্রাই খাওয়াবে। তো আমি একদম আড্ডাটা শুরু করার আগে খাওয়া দাওয়া দিয়ে করতে চাই, কিন্তু কেউ খায় না। তুমি প্লিজ খাও, কারণ বলে কথা বলতে গেলে খাওয়ারের প্রবলেম হয়। তোমার ফিশ ফ্রাই চলে এসেছে। আমি একদম মিথ্যা কথা বলি না, হ্যাঁ। আমি যত না পডকাস্ট করতে এসেছি তার থেকে বেশি খেতে এসেছি। আরে বাবা, এটা তো মানে দারুণ ব্যাপার। আমাকে খেতে বলবে না, কারণ আমি তোমার আমি সাথে একদমই বলবো না, বলবে না তো? আমার Thank ওইসব you. ন্যাকামি নেই। দেখো আমি দুটোই আমিই খাবো। ভেরি গুড, প্রচণ্ড আমি খুব ভালোবাসি। খুশি হলাম। আমার এখানে এসে যদি কেউ খাবারের কথা বলে, তুমি খেতে ভালোবাসো? খেতে ভালোবাসি, বাট আমি গান্ডে পিন্ডে গিলতে পারি না, যেটাকে বলা হয় এই অবধি যতক্ষণ না হয়ে যাচ্ছে মানুষ খেয়ে যায়, ওইটা আমি পারবো না। কিন্তু কি জানি, আমি ফিশ ফ্রাই বা ব্যাটার ফ্রাই এই ধরনের জিনিসগুলো দেখলে আর ঠিক থাকতে হয় না, আমার সত্তাটা হারিয়ে যায়। আমি যখন ফোন করেছিলাম, ওর বাবা জিজ্ঞেস করলো কি আনবো, বললো তখন আলুর চপ নাকি একটা আনতে যাচ্ছিল। আমি বললাম বাহ, মানে খেতে ভালোবাসে। খেতে ভালোবাসি মানে একখানা আলুর চপ সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন? মেপে মেপে খাও নাকি? এখন ভাত খাওয়া কমিয়ে দিয়েছি অনেক কারণে, মানে আমার হঠাৎ করে খুব বডি ওয়েট বেড়ে গেছিল, মানে নিজেকে একদিন আয়নায় দেখেছি, দেখে মনে হচ্ছে আমি থপথপে হয়ে গেছি, কিরকম কচ্ছপের মতো লাগছিল আমাকে। কচ্ছপ? আমার নিজের কচ্ছপ মনে হয়েছে, তো আমি মনে হলো না কমাতে হবে, চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি। যেটা তোমাকে বললাম, আমি চিনি খাবো না, আমি চাইও আর চিনি খাই না, মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি আমি। সিরিয়াস, ঝিলাম ভীষণ সিরিয়াস হয়ে গেছে, মানে নিজে যে আমাদের হাসায়, যে নিজেকে নিয়ে ভীষণ। না, আমি এমনিতে খুব সিরিয়াস মানুষ, তাই? মানে আমি ভাট কমই বকি, তাই? হ্যাঁ, কিন্তু যদি তুমি আমার অ্যাকচুয়াল বন্ধুর গ্রুপগুলোতে যাও, হ্যাঁ, আর তুমি আমায় খুঁজে হবে না। এত এত এন্টারটেনিং না, আমি কিরকম একটা হয়ে যাই, আমার মুখ দিয়ে মানে খুবই বিপ 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 টাইপের ভাষাটা বেরোয়, যেটা আমার ভিডিওর দর্শকরা আমায় দেখে অভ্যস্ত না। কিন্তু যখন আমি আমার কমফর্ট জোনটায় থাকি, আমার বন্ধুরা হচ্ছে আমার খুব প্রিয়। আচ্ছা, তাদের সাথে কতজনের গ্রুপ আছে? আমার অনেকগুলো গ্রুপ আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, ছোটবেলার বন্ধুদের একটা গ্রুপ, একটু বড় বয়সের গ্রুপ, স্কুলের গ্রুপ, কলেজের গ্রুপ, ইউনিভার্সিটির বন্ধুরা। এত বন্ধু? সবাইকে সময় দাও? সময় দাও ইন দ্য সেন্স, যখন ধরো একটা কোনো সুযোগ আমাদের হয় একসাথে হওয়ার, কারণ সকলেই ব্যস্ত যে যার কাজে। হ্যাঁ, সেটাই তো ভাবছি। সেটা হলে যেন পাগল হয়ে যাই। মানে ধরো কিছুদিন আগে একটা বন্ধুর বিয়ে ছিল, তো আমরা বেহালা গেছিলাম শ্রীরামপুর থেকে একটা গাড়িতে মানে স্টিরিও ফিরিও বাজলে যে সাউন্ড হয়, ওসব না বাজিয়ে আমাদের চিৎকারেই স্টিরিও হয়ে গেছে। তাই? হ্যাঁ। কতজন মিলে একসাথে কথা বলছিলে? 6-7 জন। তাতে স্টিরিও হয়ে গেল? মানে এত বলা তো সবাই জানাচ্ছে, তো কেউ কারোরটা শুনছে না, সবাই বলছে। আচ্ছা। এবং খুব অসভ্যতা হচ্ছিল, মানে বন্ধুদের মধ্যে যে অসভ্যতাটা দরকারি, দরকারি অসভ্যতাটা হয় আমাদের। আচ্ছা, মানে প্রত্যেকটা গ্রুপের সাথে তুমি যোগাযোগ রাখো? মানে আমি বন্ধুদের সাথে সময় কাটাতে খুব ভালোবাসি। আচ্ছা, মানে আত্মীয়রা, দেখো আত্মীয়রা এক রকমের, কোথাও গিয়ে আত্মীয়দের সাথে তুমি ফর্মাল তোমায় হতেই হবে। ছোটবেলায় কি স্ট্রাগল নিয়ে কখনো গেছো? মানে যেগুলো আমার প্রশ্ন, যেগুলো আসলে আমার, এটা তো একটা মেয়ে এবং আমাদের কি ধরনের স্ট্রাগল বলছো বলো? মানে ধরো সমাজের সাথে লড়তে হয়, যে নিজেকে বোঝাতে, বা তুমি যে ধরো সাধারণ মেয়েরা যেরকম লম্বা চুল, বিনুনি এই করে স্কার্ট পরে, আমার মনে হয় তুমি এগুলোতে কমফোর্টেবল ছিলে না, স্কুল ড্রেসে। দেখো, যখন আমার স্কুলে আমি পড়তাম, আমার এক গাদা মাথায় বিনুনি করার চুল ছিল এবং আমি সেটা করে যেতাম। আচ্ছা। কিন্তু ওভার দ্য ইয়ার্স আমার মনে হয়েছে যে আমার নিজস্ব একটা স্টাইল আছে, যেটা অন্যরা বোঝে না। এবং তারপর একটা সময় আসে, যে সময়টা লোকজনের মনে হয় যে একটু উইয়ার্ড। মানে আমি ছোটবেলায় গার্লস স্কুলে পড়েছি,
কিন্তু 1 to 4 আমি কোয়েড পড়েছি। প্রাইমারি স্কুলে তো সেটা ছিলই। তো যখন গার্লস স্কুলে পড়তাম ওরা একটা টিপিক্যাল বিহেভ করতো, ওরা খেলা নিয়ে কথা বলতো না আমার বন্ধুরা, আচ্ছা, মানে মারপিট করবে না, গায়ে লেগে গেলে উফ আফ করে শুয়ে পড়ছে একটুতেই। আর আমি এটা ছোট থেকে অভ্যস্ত নই। আমার পাড়ায় আমার বন্ধুরা সবাই ছেলে, বন্ধুদের গ্রুপে আমি একটাই মেয়ে যে ক্রিকেট খেলতে যেতাম দল বেঁধে, আমার নিজের কিট ছিল, পাড়ায় খুব খেলা হতো। এবার সেগুলো আমি গার্লস স্কুলে গিয়ে মিস করা শুরু করি, আমার খুব আইসোলেটেড ফিল হতো। কিন্তু আমি পাড়ায় এসে আবার খেলতে চলে যেতাম। কিন্তু যা হয় বয়স বাড়ে, পড়াশোনার চাপ থাকে, আমি কখনো টিপিক্যাল এরকম কিছু হয়ে উঠতে পারি, বা আমার মনে হয়নি যে আমি যদি এক্ষুনি চুল না বেঁধে ঘুরি, এক্ষুনি আমার যদি ওড়না নিয়ে না ঘুরি, ছাতে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে যদি বান্ধবীদের সাথে কথা না বলি, তাহলে আমার নিজের কোনো আইডেন্টিটি আমি হারিয়ে ফেলছি। আই অ্যাম হোয়াট আই অ্যাম। তোমার এখন এই সময়টা এসে বা আজ থেকে 5 বছর আগে না, আমি সমস্ত ন্যাকাপোনা সব ঝেড়ে ফেলে দিয়েছি। তোমার মিশতে হয় আমার সাথে, মেশো, অ্যাকসেপ্ট মি দ্য ওয়ে আই অ্যাম, আদারওয়াইজ ভাই মিশো না। ইউ আর, মানে কি বলবো, মোর দেন ওয়েলকাম টু গো। না না, এটা তো ভালো। আর নিজে যেটা ভালো লাগে সেটা না করলে খুব মুশকিল, মানে মেকি হয়ে থাকাটা খুব মুশকিল। কাউকে দেখানোর জন্য করা থেকে নিজের জন্য করাটা হ্যাঁ, মানে আমি তো রাজনীতিতে নামছি না, আমি কি কেন হতে যাবো? এটা ভালো বলেছ। রাজনীতি নিয়ে আর কি বলবো তোমার সাথে। রাজনীতিতে নামলেই সবাইকে নাকি সাদা জামা কাপড় পরতে হয়। এইটা আমার কি অবজেকশনের জায়গা না? ভাই আমি নীল জামা কিরকম একটা কালো শাড়ি রঙের উঠতে পারবো না। মানে আমারই এক বন্ধু যিনি ভালো অভিনেত্রী ছিলেন, তিনি এখন এরকম একটা খোপা বেঁধে বড় টিপ পরে, আমি যেন একটা ভাবি যে এ কি রে বাবা, কি পরিবর্তন এটা। তোমার বন্ধু বান্ধব কেউ আছে নাকি এরকম? না, আমার বন্ধু বান্ধবরা আমারই মতো। আচ্ছা, তারা রাজনীতি সেই জন্যই বন্ধুত্বটা হয়েছে। শতহস্ত দূরে। কিন্তু তুমি তো নেমে গেছিলে, প্রোটেস্ট করেছো। আমি দেখো, প্রোটেস্ট আর রাজনীতি এক না। এইটাই আমি মানে আজকে ধরো ক্ষমতায় সিপিএম আছে, একটা কিছু খারাপ হলো, আমি রাস্তায় নামবো না? নিশ্চয়ই। আজকে ধরো বিজেপি আছে, খারাপ কিছু হলো, নামবো না? এখন তৃণমূলের সরকার আছে, একটা বাজে ঘটনা ঘটেছে, সবাই নেমেছে, আমিও নেমেছি। আমি সিরিয়াসলি বলছি, আমার কোনো দলের প্রতি কোনো আলগা পীড়িত নেই। খুব 2 টাকা দিয়েছো আগে, এত কিছু করে দেখালো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার কোনো দলের প্রতি আলাদা কোনো পীড়িত নেই যে তার হয়ে আমি ক্যাম্পেনিং করব, তার হয়ে আমাকে বলতে হবে, বা সে যখন কোনো ক্ষমতায় আছে তখন খারাপ কিছু হলে আমি রাস্তায় নামবো না, নামার হলে না। আমার একটা ব্যক্তিগত স্টান্স আছে, আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ। আমার যদি মনে হয় খারাপ হয়েছে, আমি সেটার বিরুদ্ধে কথা বলবো। আমার বন্ধু বান্ধব সাথীরা আছেন, আমি অবশ্যই রাস্তায় নামবো, সে সরকারে যেই থাকুক না কেন। আমার দল বিশেষ প্রতি কারোর প্রতি কোনো প্রেম, আলগা কোনো ভালো লাগা ভালোবাসা কিছু নেই। তোমার কি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনা ঘটে যাওয়া বা তার আগের থেকেও মনে হয় যে কলকাতা বা কলকাতার আশেপাশে মহিলারা এবং LGBTQ সম্প্রদায় যারা আছেন, এটা আমি সবাইকে জিজ্ঞেস করছি, তারা কি নিরাপদ আছে? মানে আমরা রাস্তায় এই যে আমরা রাত দখল করেছি, মানে এটা তো আসল কারণ আমাদের নিজেদের অধিকার নেওয়া, যে কেন সবসময় অত্যাচারিত আমরা হব, এবং শুধু খুন নয়, অত্যাচার। তো তুমি তো ভীষণ যাতায়াত করো, রিলস করছো, এখানে ওখানে গেছো, শুটিং করছো, তো সেখানে কি নিরাপদ ফিল করছো এখন? বা সেটা দেখো, আমার এই মুহূর্তে আমি যে জায়গাটা কিছুটা হলেও তৈরি করতে পেরেছি, 5টা লোক রাস্তায় দাঁড়ালে চেনে, তাই হয়তো আমার সঙ্গে সেই অসভ্যতাটা এখন ঘটে না। বাট আই হ্যাভ ফেসড, ঠিক আছে, আই হ্যাড মাই ওন স্ট্রাগলস। এবং যেটা আমি মনে করি, তুমি প্রশ্নটা শুরুতেই বলে না যে কলকাতায় কতটা সেফ লোকের জন্য, কলকাতা গোটা পৃথিবীটাই সেফ নয় কোনো মেয়েদের জন্য। এবং LGBTQI+ এর কথা যদি তুমি বলো, তারা তো কোনো কালে সেফ ছিলও না। আজকে মানে মানুষের একটা অদ্ভুত আছে, সেটা যে কোনো যতই উন্নয়নশীল দেশ হলেও তুমি দেখবে, তাদের কাছে যেটা কম চেনা, কম জানা, সেটাকেই তারা এলিয়েন ভেবে নেয়, সংখ্যায় কম। হ্যাঁ, এবার ধরো মানে মাকড়সা ইজ মাকড়সা, কিন্তু গায়ে যে ওই লোমলা কালো মাকড়সাগুলো হয় না, কি কি নাম ওইটাকে বলে, ট্যারেন্টুলা বেরিয়েছে কোনো একটা জায়গায়, সেটা নিয়ে একটা হইচই পড়ে গেল, বড় একটা কাগজে হেডলাইনে গেল, ট্যারেন্টুলার দেখা মিলেছে চুঁচুড়ায়। তাতে কি হলো? থাকতেই পারে, কম দেখা যায় তাই লোকে চমকায়, কিন্তু চমকানো মানে নয় যে গিয়ে থেঁতলে দিল মাকড়সাটাকে। তারপরে ধরো মানে কি বলবো, এই যে বাগরোলকে বারবার আমরা খবর পাই, বাগরোল পিটিয়ে মেরে দেয়,
বাগরোলটা কি বন বেড়াল টাইপের, একটু বড় সাইজের বেড়াল। বেড়াল কি তোমরা দেখলেই পিটিয়ে মেরে দাও? যদিও কিছু লোক ওটাই করে, তারা এতটাই বদমাইশ। কিন্তু বাগরোল হচ্ছে আবার যতদূর আমি জানি আমাদের রাজ্যের বোধহয় মানে সিম্বল ওইটা। আমি ভুলও হতে পারি, আমি ঠিক জানি না, বাট যতদূর আমি জানতাম বাগরোল আকছার পিটিয়ে মেরে দেয় ভয়ে, কি না জানি একটা জন্তু। সেম এখানেও। না হলে একজন ট্রান্সজেন্ডার মহিলাকে কেউ জিজ্ঞেস করতে পারে মেট্রোর প্ল্যাটফর্মে বুকে হাত দিয়ে এটা আসল না নকল? সত্যি তাই, আর মানে কে করছে না, প্রবলেমে পড়লে যার কাছে আমরা যাওয়ার কথা ভাবছি প্রশাসন। এইটা তো সব থেকে আমাদের ভয়ের এই মুভমেন্টের একটাই কারণ ছিল যে আমরা কার কাছে গিয়ে নিরাপত্তা চাইবো এবং কি বলবো। যাই হোক, এটা সিরিয়াস আলোচনা থেকে এবার আমরা একটু মজার আলোচনায় যাই তোমার অ্যাক্টিং কেরিয়ার নিয়ে। আর আমি রিলসগুলো দেখি আর ভাবি যে ও এক এক দিন এক এক রকম চরিত্র নিয়ে আসে। তো অভিনয় তুমি করছো না? কিছু না করেছো কাজ? আমাকে ডাকে কে বলো তো অভিনয় করার জন্য? আগে এটা বলবো না। কেন ডাকে না বলো তো, তোমার কি মনে হয়? কেন ডাকবে? কেন ডাকবে না? এটাই তো আমার প্রশ্ন। বাংলা সিরিয়াল দেখো? করতাম এক সময়, তখন একটু দেখতাম। এখন তুমি দর্শক হিসেবে দেখো কি? ইউ ডোন্ট ফলো देम, রাইট? আমি ওই বাঘওয়ালা সিরিয়াল দেখতে পারবো না। তুমি দেখেছো রিলসটা? বাঘ একটা, আমি তো পুরো চিড়িয়াখানা লাগে। বাঘ না এলেও ওটা আমি মিস করি না কোনো কিছু। দেখো, প্রত্যেকটা সিরিয়ালের স্টোরি লাইন এক, সিনপসিস দেখলে এক। গ্রামের মেয়ে বা গরিবের মেয়ে, মেয়ে সবসময় গরিব হবে কিন্তু সব সময় অসহায়, মানে এরকম ক্যাফে ট্যাফের ওনার হলে কিন্তু প্রেম করা চলবে না। না ভাই, কি রোজগার করে নিজে, তাহলে তো হবে না। তা হবে না, কি করে অত্যাচার। তারপরে এটা বড় লোকের ছেলে টপকে পড়বে তার লাইফে, তার গ্রামে বা তার পাড়ায় যাবে, দুজনে দুজনকে সহ্য করতে পারবে না কোনো কারণেই। কোনো কারণ নেই, কিন্তু পাশের বাড়ি কাকিমারা যেমন একের পাশে ঝগড়া করে সেরকম। তারপরেই হবে কি, কিছু একটা আবল তাবল ঘটনা ঘটবে, না না আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। মেয়েটা বলবে না না করতে পারবো না। তারপরে দুজনে পিঠে পিঠ দিয়ে এরকম করে দাঁড়াবে, সিরিয়ালের প্রোমো হবে, বিয়ে হয়ে যাবে। তারপরে 1 বছর তারা ঝগড়া করবে, 1 বছর পরেই তাদের মধ্যে বিশাল প্রেম হয়ে যাবে, রোমান্টিক সিন হবে। আর মেয়েটার ক্যারিয়ার গেল চুলোয়। শুধু সংসারের সমস্যা সমাধান কর, শাশুড়ির মন জয় করতে হবে, ওটা নাকি গোল একটা মেয়ের। তুমি আর আমি কিছুই করতে পারবো না। ভাই এ কেমন বলতে, মেয়ে না বাইচুং ভুটিয়া, গো ফর সামথিং এলস, ডু সামথিং বেটার উইথ ইওর লাইফ। কি করছে না, শাশুড়ির মন জয়, আজ আমি ওনাকে খিচুড়ি খাওয়াবোই। ভাই আবার বলছো এটা ওয়েমেন সেন্ট্রিক, এইগুলো তোমাদের কাজ? সিরিয়াসলি আরো এগুলো আর 18-20টা বিয়ে, এটা আমি খাচ্ছি, মাথা গরম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার মাথা ঠান্ডা করার জন্য তুমি বলো যে সিরিয়ালটা না ছেড়ে দেয়, বা ওয়েব সিরিজ বা এরকম কিছু অফার এসছে কখনো? না, আমি তোমায় বলি যারা সিরিয়াল করে তারাই এখন ওয়েব সিরিজ করে বাংলায়। এবার গো করে না, ওটা একটা অন্য লবি। আমি বলতে পারবো না, আমি তাদেরই মোটামুটি আমার তাই চোখে পড়েছে যারা সিরিয়াল মোটামুটি মানে সিরিয়াল থেকে উঠেছে। দেখবে আবার এখন যারা সিরিয়াল করছে 5 বছর পরে তারা ওয়েব সিরিজ করবে, যদি তখন ওয়েব সিরিজের ঘনঘটাটা থাকে। তো আমি ওই মেয়েগুলোকেই দেখি, তারা সিরিয়ালেও যেরকম অ্যাক্টিং করতে ওয়েব সিরিজেও তাই করে। কি মানে কি আলাদা বলতে থাকে কি, ওয়েব সিরিজটা একটু চকচকে হয়, একটু কম বয়সী মুখেদের ভিড় বেশি থাকে, আর মাসিমা কাকিমা একটু কম থাকে নিজেদের মধ্যেই তাদের। তো ওয়েব সিরিজও দেখি, ওয়েব সিরিজে কি থাকে, একটু সেক্সুয়াল টেনশন থাকে, কে একটা মার্ডার হয়ে গেল তার পেছনে সবাই টেনশন নিয়ে পড়ে থাকে। তারপরে মানে বাংলা ওয়েব সিরিজের কথা বলছি, বিশেষ কিছু থাকে না। আর নালে ওকে ঠকাচ্ছে, ও তাকে ঠকাচ্ছে, আর কোনো পৃথিবীতে কাজকর্ম নেই নিজেদের, কোনো মোটিভেশনাল কিছু নেই, খালি হাবি যাবি, বৃষ্টি দেখছে দেখে পাথর হয়ে যাচ্ছে। ওফ। আর তুমি ইউটিউবার হওয়ার আগে কি করতে, মানে আমি ফিশ ফ্রাইয়ের স্বাদটাই পাচ্ছি না আউল দাউল কথা বলতে গিয়ে। তা কিন্তু আমি কি করবো বলো, আড্ডা বন্ধ করে? না না আড্ডা বন্ধ করতে, মানে এগুলো বলে বিরক্ত লাগে। বলো না, চেঞ্জ করি আমরা। বলো। তুমি ইউটিউবার হওয়ার আগে কি করতে? আমি একটা অফিসে ক্রিয়েটিভ রাইটার ছিলাম। আচ্ছা। ওখানে আমি বিজ্ঞাপন তৈরি করার যে মূল খসড়াটা সেগুলো করতাম। তুমি বাংলা নিয়ে পড়াশোনা করেছো না? আমি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট। বোঝো, মাস্টার ডিগ্রি করেছি ওটা নিয়ে। তো কিন্তু বিষয়টা হচ্ছে আমার লিখতে খুব ভালো লাগে। আচ্ছা। আর যতই আমি ইংরেজি নিয়ে পড়ে থাকি না কেন, বাংলাটা আমার সব থেকে বেশি প্রিয়। বাংলা সাহিত্যের মধ্যে আমার মনে হয় না ওর থেকে বেশি কিছু হতে পারে, মানে
মহাসাগর ওটা। বই পড়ো? আমি খুব পড়ি। তাই? আমি ঠোঙা পেলেও পড়ে ফেলি। তাই? বই পড়তে ভালো লাগে? ভালোবাসি। এখন কি পড়ছো রিসেন্ট? এই মুহূর্তে আমি একটা বই পড়া শুরু করেছি, কিন্তু আমি সেটা নাম বলবো না, কারণ এই মুহূর্তে একটা টেনশন যেটা চলছে সেটার মধ্যে কোথাও গিয়ে ধুঁয়ো লেগে যাবে। আচ্ছা, আমি বলতে চাই না। আচ্ছা, আর আগে কি পড়েছো যেটা খুব ভালো লেগেছে? আমি বরাবর একটা বই টেনে নিই, খারাপ যদি আমার খারাপ লাগে, খারাপ তো মোস্ট অফ দ্য টাইম লাগেই কিছু না কিছু কারণে, হতেই থাকে। এটা মহাস্থবির জাতক, আচ্ছা, প্রেমাঙ্কুর আতর্থীর লেখা। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমার খুব প্রিয় বই, মানে ওটা হচ্ছে এসকেপেড বলতে পারো। মানে ওটা পড়লে মনে হয় যে কি সংগ্রাম, কিসের স্ট্রাগল, এই যে স্ট্রাগল, মানে এর থেকে খারাপ অবস্থায় তো আমি নেই। আই ফিল গুড ওটা পড়লে। বাহ। ঝিলেমের যখন আমি কিন্তু টানা খেয়ে যাচ্ছি। খাও, আর কেউ খায় না, এটা ভালো লাগছে। ঝিলেমের যখন মন খারাপ হয় তার মানে ঝিলেমের মনটা ভালো করার একটাই উপায় হচ্ছে নিজেকে নিজে বইয়ের মধ্যে ডুবিয়ে দেওয়া। না বই কি জল নাকি, এত ডুবিয়ে ডুবিয়ে দিতে পারবো না। তাহলে পড়ি ওই অবধি। আমি কমিক্স খুব পছন্দ করি। আচ্ছা, হাগা মোদা, টেনিদা, ইন্দ্রজাল কমিক্সের ওই সেটগুলো হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো সব আমার কাছে আছে। আচ্ছা, তো আমি প্রচুর ওইগুলো নিয়ে বসে থাকি। মানে আমার গরম, আর দেখো আমি তো কোনো ওই টিপিক্যাল অফিস জব করি না, থ্যাঙ্কফুলি, টাচউড, নিজের কাজই করি। তো আমি দুপুরবেলাগুলো ফাঁকাই থাকি মোটামুটি, কোথাও না গেলে। হ্যাঁ, আমি কমিক্স নিয়ে বসে যাই, মাদুর টাদুর পেতে ছড়িয়ে মরিয়ে কমিক্স, আঁকার খাতা, ছোটবেলার মতো। আমি ছোটবেলাটা এখনো প্র্যাকটিস করি, আচ্ছা, ওটা আমি ছাড়িনি। আচ্ছা, বাহ। আচ্ছা, এই তুমি বলছো যে ইউটিউব তুমি কবে থেকে করলে, শুরু করলে? দেখো পার্টিকুলার ইউটিউব প্ল্যাটফর্মটার যদি কথা বলো, ওটা আমি মাস 3 হলো করছি। মানে এটা যখন যাবে এই এপিসোডটা, তখন হয়তো মাস 4 হয়ে যাবে। তার আগে আমি ফেসবুকেই শুধু ভিডিও দিতাম, সেটাই ডিসেম্বরের 12 তারিখে 4 বছর হয়ে যাবে। আচ্ছা, তো এমনি এমনি তোমার মনে হলো যে দিতে শুরু করি, তারপর? আমি লকডাউনে এমনিই করেছিলাম, বিকজ সবাই কিছু না কিছু করছিল। এটা লকডাউনে তো আমি তো কিছু না করে কি করে? তুমি তো চা কাকুকে ফেমাস করেছো। সত্যি কি তাই? করছো তোমরা? তোমরা জানো না এখানে দাঁড়াতে বারণ করে যায়? না, চা খেতে এসেছি, চা খাওয়া হয়েছে। আমি এবার জানতাম না যে ওটা তুমি। তাই? আই তো নো ইউ ফ্রম আ ভেরি লং টাইম, বিকজ আমি তোমায় দেখেছি টিভিতে, মানে পার্সোনালি যদিও না চিনে থাকি। তো আমি ভাবছি বাচ্চা মেয়েটা কে এত কথা বলছে, আমি তোমার গলা শুনে ছোট কেউ ভেবেছি যে সবাইকে শাসন করছে। বাচ্চা তোমরা কি করছো এখানে? করেছো আমাকে নিয়ে? না 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 না, তুমি করোনি? আমি তো খুব অ্যাপ্রিশিয়েট করেছিলাম যে দেখো সাহস আছে, চারটে উল্টো পাল্টা লোককে গিয়ে বলে যাচ্ছে এদিক ওদিক, নাই আছো এই করেছো। তারপর দিচ্ছে আচ্ছা এই তো আমাদের হাউমাউ খাও দিদি। হাউমাউ খাও দিদি। আমার খুব ভালো লেগেছিল ওটা। ওই ভদ্রলোক তো খুব ফেমাস হয়েছিলেন। চা কাকু ফেমাস, তার একটা দোকানও তৈরি হয়ে গেছে। দোকান কি চলে সেটা জানি না, আমি কোনোদিন চা খেতে যাইনি। আই থিঙ্ক খুব একটা চলে না, তাই? মোটামুটি আমি তাই জানি। যদি চলে আমি খুব খুশি হব। না, আমিও খুশি হব যে কিছু তো একটা হয়েছে। আর ভদ্রলোক বেশ অ্যাপ্রিশিয়েট করেছিলেন। একজন তো পুরো গৃহবন্দী হয়ে গেছিলেন, তাকে নিয়ে সেই যে আহা আহা করে। আমার তো ওই ইয়ের গানটা খুব ভালো লেগেছিল, যে মানে চা খেতে এসেছি, চা খাওয়া হয়ে গেছে, ও গৃহবন্দী হয়ে গেছিল মানে? মানে ওকে ওই সবাই যখন ভীষণ আর কি ট্রোল করছিল, আমিও ট্রোলড হয়েছি প্রচুর। তুমি ট্রোলড হয়েছো? একটা ছেলেটা কি ভিডিও করেছিল খিস্তি ফিস্তি দিয়ে। আচ্ছা, ওর ট্রোলিং হচ্ছে, শুধু খিস্তি দিচ্ছে, কোনো কারণ নেই। আচ্ছা, তারপর দেখলাম কেউ দেখেনি ওর চ্যানেল। যাক, তারপর দেখলাম যাকে কেউই পাত্তা দেয় না, তাকে আমি কেন পাত্তা দেব? এক্স্যাক্টলি। না, আমার খুব বাজে ইয়ে হয়েছিল, কিছু এত ট্রোলড হয়েছিলাম আমি। কেন এটা নিয়ে? মানে তারপর আমি ইয়ে হয়েছিল তোমার, আচ্ছা তোমার এখানে লেগে আছে, একটু মুছে নাও। কোথায় গেছে? হ্যাঁ, বলো বলো। আমার ওই মেয়ে একটা বাজি পুড়িয়েছিল, তো ওইটা ছবি দিয়েছিলাম যে পুটুলি জোর করে নিজেই ছবিটা, আমার মেয়ে নিজে সব করতে পারতো ছোটবেলা থেকে, পোস্ট করে দিয়েছিল। তো তাতে লিখেছিলাম পুটুলি পোস্ট করেছে, এই সময় দাঁড়িয়ে কিছু আলো আসুক মনে। তো সেইটা নিয়ে, হ্যাঁ পুটুলি পোস্ট করেছে, মেইনলি বঙ্গাই করেছিল জিনিসটা। তো সেটা আমি আজই প্রথম শুনছি। হ্যাঁ, তো আমি জানো না আমাকে। তারপর যেটা সব থেকে খারাপ হয়েছে, যেটা মেয়েদের জন্য আমার মনে হয়, সেটা তুমি ফেস করেছো নিশ্চয়ই, বা নাও করতে পারো নিশ্চয়ই। তুমি যখন বলছো এক্সপিরিয়েন্স আছে, মানে আমাকে যেটা জিজ্ঞেস করা হয়েছিল, তোমার দাম কত, তুমি কত টাকায় বিক্রি হও, এক রাতে কত নাও, মানে এগুলো মেল আসতো, ফোন আসতো, মেলে ফোন আসতো আমার কাছে, যেগুলো আমাকে সব ব্লক করতে হয়েছিল। হোয়াটসঅ্যাপ মানে মেসেঞ্জার তো ভরে গেছিল এইগুলো বলতে লোকে। হ্যাঁ, এইটা আমি ফেস করেছি, যেখানে আমি কিছুই না, আমি আজ অব্দি টাকা পেয়েছি, আমার কিছুই হয়নি। তুমি সাইবার ক্রাইমে যাওনি?
তারপর আমি ব্লক করে আর কিছু করেনি, আর অত টাইম ছিল না। দূর, নিজে যদি কিছু করতে হবে, সাইবার ক্রাইম করতে করতে আমিই করে দেবো আমার মনে আমার হয়। মানে কিছু বলার নেই সিরিয়াসলি। তুমি এরকম কখনো ফেস করনি এখনো অবধি? আমার সাথে নাকি অনেকে নাকি সাহস পায় না রাস্তায়, আমি জানি না কেন। আমাকে লোকে মেসেজ করে, তাতে লেখা থাকে তোমায় ওই দিন শ্রীরামপুর স্টেশনে দেখলাম, কিন্তু কথা বলতে গিয়েও সাহস হলো না। আমি কি ভাল্লুকের মতো দেখতে? তাহলে এবার থেকে দেখা হলে কিন্তু কথা বলবে, হয়তো দেখবে তোমাকে নিয়ে একটা রিল হয়ে গেল ওখানে দাঁড়িয়ে। আমি এরকম মানুষ না, কিন্তু আমি কথা বলতে অ্যাকচুয়ালি ভালোবাসি, যদি না কেউ আজে বাজে কথা বলে। কিন্তু আমাকে ভয় পাওয়ার মতন আমি কি, আমি বুঝতে পারি না। আমি কিন্তু খুব এমনি ঠিকঠাক লোক, আমি হ্যাঁ হ্যাঁ করি না। এবার অনেকে এক্সপেক্ট করেন কি রাস্তায় দেখা হলে বোধহয় আমি যেরকম ভিডিওতে কথা বলি। মানে একটা ধরো উদাহরণ দিচ্ছি, আমি একবার নন্দন থেকে যাদবপুর যাচ্ছিলাম, তখন অনেকটা রাত, মানে ধরো 8টা সাড়ে 8টা বাজে। 4 জন ভদ্রমহিলা উঠলেন, একটা মানে বোঝাই যাচ্ছে মানে গ্রুপ অফ ফ্রেন্ডস। উঠে আমাকে বললেন তুমি ঝিলাম না? বললাম হ্যাঁ। বাহ, খুব ভালো কথা, কত দূর যাবে? বললাম যাদবপুর থানা। ঠিক আছে শোনো, পুরো রাস্তাটা কিন্তু এবার তোমায় পেয়েছি, ছাড়বো না, আমাদের হাসাতে হাসাতে যেতে হবে। এ কি কাণ্ড! পয়সা দেবে? পয়সা কোথায় লেখা আছে যে মানে আই উইল বি টকিং টু ইউ ফর আ লং আওয়ার? কেন? প্রশ্ন হচ্ছে কেন? আই এম নট ইউর ফ্রেন্ড। আমি একটা কাজ করি যেটা সর্বসমক্ষে আসে। আপনারা আমার সাথে কথা বলছেন, আমি ধন্য, কারণ আপনারা দেখেন বলেই আমার এক্সিস্টেন্সটা আছে প্ল্যাটফর্মে। কিন্তু তার মানে এই নয় গোটা রাস্তা আমি আপনাকে হাসাতে হাসাতে যাব। এই কেমন হায়নার মতো বায়না ভাই! মানে বায়না তো বায়নার মতো হওয়া উচিত, হায়নার মতো বায়না। সিরিয়াসলি মানে এটা কি? আচ্ছা ঝিলাম, ওখান থেকে আমার শেফ দীপ তোমাকে একটা স্পেশাল জিনিস খাওয়াতে চায়। এটা হচ্ছে প্রন কবিরাজি, তো তোমার জন্য নিয়ে আসা হচ্ছে। এটা একটু টেস্ট করে দেখো, এটা আমাদের নতুন মানে চলছে রেসিপিটা, কিন্তু ও স্পেশালি তোমার ফ্যান, তাই ও চাইছে যে তোমাকে একটু খাওয়াতে। আচ্ছা হ্যাঁ, হচ্ছে দীপ। আচ্ছা দীপ, হ্যালো আমাদের হ্যান্ডসাম শেফ। বেশ বেশ। হ্যান্ডসাম দীপের পাশে আমি লেগসাম ছিলাম। লেগসাম দিলাম আর সঙ্গে I'll have some of this চিংড়ি। চিংড়িটা চিকেনও দেখতে লাগে কেন? কিন্তু কবিরাজি এটা। আচ্ছা, কবি খেতে খুবই রাজি। একদম পরে খাচ্ছি এটা। ঠিক আছে, এটাকে উদ্ধার করে দিই। ঠিক আছে ঠিক আছে। তো তুমি এই ইউটিউব করে মানে এখন এটাই প্রফেশন নাকি আরো কিছু করছো? না, ফুল টাইম তো আমি এটাকেই মানে সমর্পণ হয়ে গেছি আমি এটার প্রতি। আচ্ছা। সেকেন্ড যেটা হচ্ছে আমি লেখালেখি করি, আমার কয়েকটা বই আছে অলরেডি, আর বই আসছে। আচ্ছা, এই বই মেলাতেও কয়েকটা বেরোবে। মোটামুটি খানতিনেক বই বেরোনোর কথা আছে, ছোট বড় মিলিয়ে। তো কোন পাবলিকেশনে বেরোবে বলো তাহলে আমরা। একটা স্পাউট, ছোটদের ছবি দেওয়া বই। আচ্ছা একটা শব্দ কলকাতা থেকে আসার কথা, আর একটা হচ্ছে ক্যাফে টেবিল থেকে। আচ্ছা, বাহ, ঠিক আছে। যে এবছর না হোক পরের বছর, কারণ আমাদের এটা টেলিকাস্ট মানে বিয়ে হতে হতে ততক্ষণে বইমেলা সামনের বছরই 27শে জানুয়ারি। হ্যাঁ, তো সামনের বছরই আছে। এইগুলো ব্যাপার। তো এইসবও করি। আর হ্যাঁ, অভিনয়ের ক্ষেত্রে বলো ইচ্ছে তো আছে, কিন্তু কেউ সুযোগ দিলে আমি আমার 200% দেবো। নিজের জন্য স্ক্রিপ্ট লেখো না? নিজের জন্যই তো, আমার ভিডিও স্ক্রিপ্ট তো আমারই লেখা। হ্যাঁ, সেটা সেটা তো তো হেল্প করে না। না, তুমি যদি ভাবা নিজে একটা শর্ট ফিল্মে কাজ করবে, যদি নিজে দেখো লেখো। ওসবের অনেক হ্যাপা আছে। না, লেখো না, হ্যাপা তো পরে আছে। তুমি এত পজিটিভ মানুষ। না, আমার পজিটিভের কথা না, আমি খুব প্র্যাকটিক্যালও সেই সঙ্গে। আমি জানি আমার ক্যাপাবিলিটি কতটা একটা কিছুকে এক্সিকিউট করার ক্ষেত্রে। তুমি কেন করবে? তুমি তো ভাববে, সেটা এমনি ভাবা আছে, সে জিনিস আমার ভাবা আছে। আচ্ছা, লেখা লেখা একদম রেডি। আচ্ছা, সে জিনিস আছে। নিজেকে নিয়ে ভেবে লিখেছো? নিজেকে নিয়ে ভেবে মানে নিজে অভিনয় করবে এরকম কিছু না, নিজে অভিনয় করার জন্য না, আমার এমনিই লেখা আছে। আচ্ছা, আমার কোনো ক্যারেক্টারই ওতে নেই। আচ্ছা আমার দুটো স্টোরি রেডি, যেটা দিয়ে কিছু হতে পারে শর্ট ফিল্ম। আচ্ছা, ডিরেকশন করার ইচ্ছে আছে তো ভালো, তো তুমি তো নিজেই সব তোমার। আচ্ছা, তোমার ওই গানটা আমি শুনবো, র্যাপটা, এটা কিন্তু আমার র্যাপটা না মানে ওটা পুরোপুরি ডিপেন্ড করছে মিউজিকের উপর। ওটা আমি তৈরি নই ওটা এখানে কি করেছে র্যাপটা এত ভালো, মানে যারা সানাই করেছে। আচ্ছা, সানাই তুমি তো চেনোই, সপ্তক সানাই দাস, যে আমাদের খুবই প্রিয় একজন মিউজিশিয়ান এই সময়কার। কেন প্রেম এক্সপ্রেমের যে সুরকার, ও। আর পুরো জিনিসটাকে যদি এক্সিকিউশন বলো তাহলে আমার বান্ধবী শ্রেয়তমা, ও পুরোটা কনসেপশন বলো, ওটাকে এক্সিকিউট করা পুরোপুরি জিনিসটাকে লিখেছে কে ওটা? লেখা আর সুরটা আমার। আচ্ছা, আর ওটা অ্যারেঞ্জমেন্ট করেছে সানাই, রেকর্ড করেছে সানাই, মিক্সও ওই দায়িত্ব নিয়ে করেছে।
আচ্ছা আর শ্রেয়তমা ওটার ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, এডিটিং সব ওই সামলে দিয়েছে। আচ্ছা কিরম ভাবে হবে ভাবনাটা ওরই, খালি লেখা সুর দেওয়াটা আমার। মানে আমি চেষ্টা করেছিলাম আমার নিজস্ব এক্সপিরিয়েন্স ব্লেন্ড করে দিতে জিনিসটার সঙ্গে। কারণ দেখো, রেপ ইজ রেপ, মোলেস্টেশন ইজ মোলেস্টেশন, একদম। সেটা যে বয়সেই হোক, যার সাথেই হোক, যেখানেই হোক। আর যেহেতু সময়টাই ওরকম ছিল, তো আই কেম আপ উইথ দ্যাট। র্যাপটা শুনো প্লিজ, খুব ভালো লাগবে। আমার তো এত ভালো লেগেছে, আমি দুবার শেয়ার করেছি আমার পেজে, আমার ফেসবুক পেজে। থ্যাংক ইউ। মানে ওটা আমার বলে নয়, এটা সবারই কথা অ্যাকচুয়ালি। আমি শুধু আর এত স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো ছিল যেটা সত্যি খুব ভালো লেগেছে এবং খুব ইন্টারেস্টিং। বেশ আমার খুব ভালো লেগেছে এবং অনেকের খুব গায়ে লেগেছে। লাগবেই তো, সত্যি কথা তো সবারই গায়ে লাগে। এই কথাও যদি কারোর গায়ে লাগে, এসে বলছে নিজেকে ঠিক করুন, সব ঠিক হয়ে যাবে, সেটার জন্যই তো করছি ভাই। চাইল্ড মোলেস্টেশন নিয়ে লেখা, হ্যাঁ একটা বাচ্চা নিজেকে কি ঠিক করবে? সে ভুলই বা কোথায় যে ঠিক করবে? সেটাই তো, নিজেকেই তো ঠিক করছি। নোংরা নোংরা গালাগাল দিচ্ছে এসে ওটাতে, তাই ওই পেজগুলোতে। হ্যাঁ। এবং আমি নাম করব না, একটি কম্পিউটার শেখানোর ব্র্যান্ড আছে আমাদের বেঙ্গলে, খুব বড়। সে বড় বড় করে নিজের বায়োতে লিখে রেখেছে কোথায় পড়ায়। সে শিক্ষা প্রতিষ্ঠানের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সে গালি দিচ্ছে এসে। আই ট্রাইড টু রিচ দেম আউট, যাতে আমি জানাতে পারি যে আপনাদের প্রতিষ্ঠানের একজন এই কথা লিখছে, ভেবে দেখবেন তাকে এমপ্লয়ি হিসেবে ওখানে এমপ্লয় করা যায় কিনা, রেখে দেওয়া যায় কিনা। রিপ্লাই দেয়নি? না না, রিপ্লাইয়ের ব্যাপার না, আমি রিচই করতে পারিনি কাউকে। এমনি মাধ্যমে রিচ করো না, আমি তো তাই করি। মানে এমনি সাথে সাথে ডিলিট করে দিয়ে বেরিয়ে যাবে তোমার পেজটা, ওর নিজের কমেন্টগুলো বেরিয়ে যাবে। আমি তো কোনো প্রমাণ করতে পারবো, স্ক্রিনশট দিয়ে প্রমাণ হয় না। আচ্ছা যাই হোক, আশা করি মানে এইগুলো হতে থাকবে। আমার মনে হয় যত আমরা প্রতিবাদ করব, এগিয়ে যাব, তত মনে হয় আমার এগুলো আরো বাড়তে থাকবে। কি জানি। আর এই ইউটিউবার হতে যদি কেউ চায়, ধরো তোমার তো এই 3-4 বছরের যে একটা চলছে তোমার কেরিয়ার, তাতে কি কি তোমার মনে হয় যে রোজগার পাতি, মানে একটা কেরিয়ার? আমি তো দেখছি যারা যারা ইউটিউবার তাদের বেশ একটা ভালো সংস্থান হচ্ছে না। সবার তো হচ্ছে না। তুমি যদি খুব নাম করে যাও, তোমার একটা ম্যামাথ গ্রোথ হয়, হ্যাঁ, তবেই তুমি পারবে। মানে ইউ নিড টু বি ম্যাগনানিমাস। আচ্ছা, যখন তুমি নিজেটা মানে খুব হোতা টাইপের কিছু হয়ে যাবে, তখন ইউ ক্যান আর্ন আ লট। আর শুধু টাকা রোজগার তো নয়, সেই সঙ্গে রেসপেক্ট সবই পাওয়া যায়। কিন্তু তার জন্য তোমাকেও সেরকম হতে হবে। তুমি হাবি যাবি বকে যাচ্ছ আজে বাজে, তোমার কথার একটার সাথে কোনো লিঙ্ক নেই, উল্টো পাল্টা উচ্চারণ করে যাচ্ছ, সেগুলো চলে না বলছো? আমি তো দেখছি মানে হু হু করে চলছে। দেখো, তুমি কি কোনো কাজ শুধু টাকার জন্য করবে? আমি তো করি না। বলছি, তুমি এমন একটা কাজ বাছলে আমি শুধু টাকা পাবো, খুব করবে কি সেটা? তুমি খুব মন দিয়ে করবে না? কদিন চলবে সেটা দিয়ে? মনোটোনাস হয়ে গেলে জিনিসটা তো ভালো। দেখো, কেউ যদি আমাদের মতন লোক যারা মনে করে যে কাজটার জন্য যেন আমার স্বীকৃতি থাকে, আমরা মুখ দেখাবই, কিন্তু মুখ দেখে যদি একদমই বাজে বকি, সাবস্ট্যান্ডার্ড কথাবার্তা বলি, তখন সেখানে টাকা হয়তো থাকবে, সেটাও খুব বেশি থাকবে বলে আমার মনে হয় না। সম্মানটা কিন্তু এক কানা করিও থাকবে না, তোমায় কেউ ডাকবে না, তোমার কোনো রেকগনিশন নেই। রাস্তায় দেখা হলে তুমিও চারটি খিস্তি খাস্তা দিয়ে কথা বলো, উকুন মেরে ভিউ নিচ্ছ, তো তোমার সাথে উকুন মারা লোকই কথা বলবে, এসে বলবে দিদি একটু উকুনটা মেরে দিয়ে যাবেন। তো এই ধরনের ভিউ আর আমার চাই না। নর্মাল যেটুকু করলে যতটা হয়, তোমার মোটামুটি তুমি যেটা করছো সেটা থেকে সেটা থাকে, প্রমোশনাল অ্যাক্টিভিটিস থাকে, তারপর ধরো কোনো ইভেন্টে গেলাম গেস্ট হয়ে, সেখানেও থাকে। ওইগুলো থেকে নিয়ে যায় গেস্ট হিসেবে? আমার কোনো আইডিয়া। আমি তো প্রচুর কলেজে গেছি গেস্ট হিসেবে, স্পিকার হিসেবে, প্যানেলিস্ট হিসেবে। কি বলো কি ওখানে? যা বলতে বলে। মানে ধরো, দেখো একটা জিনিস কি আছে, মানে আমি নিজেকে ওরেটার বলে মনে করি, মানে মোর দ্যান আ কন্টেন্ট ক্রিয়েটার। কারণ আমি কথাই বেচি, আমার ভিডিওতে তো খুব বেশি কোনো গ্রাফিক্যাল কিছু থাকে না, আমার কথাটাই সেল হয় ভিডিওর মাধ্যমে। তো আমি চেষ্টা করি কথাই বলতে, যে কথাটুকু লোকের কাছে গ্রহণযোগ্য হতে পারে। তো যে কোনো টপিক আগেই আমি জেনে নিই যে কিসের বিষয়ে ইভেন্ট হচ্ছে, সেখানে আমার জায়গা কতটা, বা আদৌ আমি সেখানে সুটেবল কিনা, জাস্ট অ্যাসেই নিয়ে যাওয়া হচ্ছে কিনা। যদি বুঝি যে হ্যাঁ জায়গাটা আমার জন্য ঠিক আছে, আমি ওখানে বেমানান হচ্ছি না, তখনই আমি হ্যাঁতে হ্যাঁ মেলাই যাই, এবং সেখানে আমার বলার মতো কথা থাকলে অবশ্যই বলি। আচ্ছা,
বেশ। আর আর তোমার থেকে র্যাপ শোনার তো ইচ্ছে ছিল। এবার আমরা একটু র্যাপিড ফায়ারে যাই। র্যাপিড ফায়ার হচ্ছে, আমি একটা গুগলে দেখেছি যে র্যাপিড ফায়ার নাম খুঁজছিলাম, তো গুগল বাবা আমাকে বললো যে দ্রুত আগুনে, দ্রুত আগুন, তো আমি নাম দিলাম দ্রুত আগুনে ঝাঁপ। বেশ বেশ, হ্যাঁ, চলো। তো আমরা একটু দ্রুত আগুনে ঝাঁপ আমি কি দেবো। শ্যামা পোকা? হ্যাঁ, দ্রুত আগুনে গিয়ে ঝাঁপ দিয়ে দিচ্ছি বাল্বের মধ্যে। বলো বলো। শুরু করি আমরা তাহলে। চল, তোমার প্রিয় অভিনেতা? শাহরুখ খান। শাহরুখ খান? এটা একটু গলা করে। শাহরুখ খানের গলা আমি করবো? পারবে না? মাথা মাথা খারাপ হয়ে যায় এ করলে। শাহরুখ খানের অনেকে চেষ্টা খুব বাজে লাগে, একদমই না। তাই? কি ভাল লাগে শাহরুখ খানের সব থেকে? সব কিছু, সব কিছু ভাল লাগে। হেয়ার স্টাইল, কথা বলার ভঙ্গিমা, ওনার যে কোনো ইন্টারভিউ দেখলে খুব মোটিভেটেড ফিল করি আমি। উনি ভীষণ সুন্দর কথা বলেন, সেটা ঠিক ওটাই তো কথাই। শিক্ষণীয়। এই মুহূর্তে যদি কাউকে তোমার কেলাতে ইচ্ছে করে, কাকে? অনেকগুলো মুখ মনে আসছে, আমি একজনকে তো বলতে পারবো না। দেয়ার ইজ আ বাঞ্চ অফ পিপল। আচ্ছা, নাম বলছি না, বাট ডেফিনেটলি মারার সুযোগ তাহলে অবশ্যই মেরে দিতে। হ্যাঁ, মানে ভালো কাজে ভালো দেরি ভালো, কেন? মানে ক্রিকেট ব্যাট ঘুরিয়ে। হাতও কাফি আছে। হাতও কাফি? হাত রোগা রোগা হলে কি হবে? 2.5 কিলো কিলো? কয়েক গ্রামের তোরে বাবা। আচ্ছা। লাগবে, মারলে লাগবে। মারকুটে তুমি? হ্যাঁ, তুমি তো বললেই যে ছোটবেলায় খুব খেলাতাম আমি। বলো বলো। আমরা হয় না যে স্বপ্নে এখনো পরীক্ষা দিচ্ছি, পাশ করতে পারলাম না, এরকম কোনো সাবজেক্ট আছে? ভাই আমার ঘুমিয়ে যায়, আমি গরমের ছুটির হোমওয়ার্ক নিয়ে যাইনি স্কুলে। এইটা মনে করি। একদিন দেখছি খাতা খুঁজে পাচ্ছি না, হ্যাঁ করে উঠে দেখছি আরে আমি তো ঘেমে বড় হয়ে যাবো গেছি। করে। এসব হয়েছে আমার। হয় না? আমি নি, হয়, বাট হয়, হ্যাঁ হয়েছে। মানে খাতা নিয়ে যাও? বহুবার হয়েছে। এইটা একটু ফুড ব্লগার নিয়ে বলছি, সেটা নিয়ে আমরা আলোচনা খাচ্ছি আমি করেছি। ভাই। অপছন্দের ফুড ব্লগার এ নাম কি করে বলবো আমি? না, কি কারণে অপছন্দ বলো? একই দোকানে বারবার যাওয়া, একই দোকানে যায়, একই দোকানে গিয়ে পড়ে থাকা, বাজে বাজে খাবার, যেগুলোর সম্বন্ধে ধরো আমি কিছু গ্রুপে আছি, ধরে নাও মধ্যমগ্রাম, আমি নিয়ে নিলাম, যাই হোক মধ্যমগ্রামের কোনো একটা বিরিয়ানির দোকান, যেটা নিয়ে বিশাল হাইপ ক্রিয়েট হয়েছে, ওদের থেকে বেটার নেই কেউ বানাতেই পারে না। ওদের বিরিয়ানি খেলে নাকি মানুষ একদম মানে স্বপ্নের সাগরে বিভোর হয়ে যাবে, না কি পাগলা পাগলা হয়ে যাবে। এবার 100 জনের মধ্যে 100 জনই খারাপ বলছে, সবাই মিথ্যে কথা বলবে? আচ্ছা, ষড়যন্ত্র কোনো মানে নেই। তো এই ধরনের হাইপ ক্রিয়েট হয়, মিথ্যে কথা বলে, এবং এগুলোকে নিয়ে যারা বারবার এগুলোই দেখায়, খুব বিচ্ছিরি লাগে। ওগুলো ফুড ব্লগ নয়, ওগুলো হচ্ছে একটা জায়গায় গেলাম, ভিডিও করলাম, আপলোড করে দিলাম, ওটা ফুড ব্লগিং বলে না। বাহ। এবার তোমার টেবিলে ধরো খাবার আছে, 3টে খাবার, ফিশ ফ্রাই, আলুর চপ, বিরিয়ানি, কোনটা তুমি? ফিশ ফ্রাই খাবো। সেটা আমার বৈঠকের হলে তো ভালোই হয়, বলো? 1 নাম্বার। 1 নম্বর। থ্যাংক ইউ সো মাচ। এখানে বসে আছি বলে বলছি না, আমার সিরিয়াসলি ভালো লেগেছে। তাই? থ্যাংক ইউ। তুমি একদিন এসে আমাদের ফুড ব্লগিং করে যেও, যাতে আমি তারপরে আমি খিস্তি খাই। না কেন? লোকের পেছনে কাটি করো, নিজেই ফুড ব্লগ করছো, 150টা কমেন্ট পড়বে এই লাইনটাই। ভালো তো, নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য। আমার চাই না বাবা, ফুড ব্লগ না করে পজিটিভ আছি তো। না না, তোমার ব্লগিং গুলো সত্যি খুব ভালো হয়, এবং তুমি একটা অন্য রকম ভাবে আমাদের করেছি অ্যাকচুয়ালি একটা। আচ্ছা, সেটা হচ্ছে একটা গোল পার্কের একটা ক্যাফে আছে, স্প্যানিশ থিমড ক্যাফে একটা, আচ্ছা সেটার আমি করেছিলাম এবং ভালো রেসপন্সও ছিল। আচ্ছা। না, তোমার তো সবকিছুরই ভালো রেসপন্স থাকে, আমি দেখেছি। নট রিয়েলি, মানে দেখো ভিউ দিয়ে মানুষ মানে যাচাই করে যে সেটা ভালো হয়েছে না খারাপ। এবার আমার হয়তো 7.5 লাখ মতো ওটা ভিউ হয়েছিল, সেটাকে আমি অনেক ভিউ বলছি না, তার থেকেও কম হয়, কিন্তু আমি জানি ভিডিওর কোয়ালিটি অন্যদের তুলনায় বেটার, মানে ফুড ব্লগিং বলতে যে লোকে হেগে বেড়ায় তার থেকে বেটার। ভিডিও নিজেই করো সব? হ্যাঁ, আমার বান্ধবীও কখনো কখনো করে দেয়। আচ্ছা, দুজনে মিলে যাও? সব সময় নয়, বাট বিভিন্ন ক্ষেত্রে ও অবশ্যই আমাকে হেল্প করে, খুবই করে, মানে ও খুবই খুঁতে, তো যখন ও প্রেজেন্ট থাকে তো আমাকে খুব হেল্প করে দেয়, সো দ্যাট ভিডিওটা আউটপুটটা সুন্দর হয়, এই আর কি। বেশ, অনেক কিছু জানলাম ঝিলমের কাছ থেকে, এবং বেশ ভালো লাগলো আড্ডা দিয়ে। এবার যদি ঝিলমের ভালো লেগে থাকে এবং আবার বৈঠক ভালো লেগে থাকে আমাদের আড্ডা, প্লিজ আমাদেরকে মানে 7.5 লাখ ভিউজ যদি হয় আমাদের সাবস্ক্রাইব করুন, এবং
আমাদের দুজনে শেয়ার করবো আমাদের চ্যানেলটাকে, প্লিজ ইয়ে করুন। আর তুমি একটু আমাদের চ্যানেলটাকে প্রমোট করো। আমি একটু না অনেকটা বলে দিচ্ছি। হ্যাঁ, স্বরলিপি খুব ভালো মেয়ে, স্বরলিপি খুব সুন্দর মেয়ে, ও, ওকে স্বরলিপি বলে ডাকলেও রাগ করে না, এর থেকে ভালো আর কি হতে পারে। এবং সব থেকে বড় কথা, শি ইজ আ জেনুইন পার্সন, আমার যেটুকু মনে হচ্ছে মেলামেশা করে। তো ওর প্রোগ্রামও ওই জন্যই দেখছেন খুব যে এবার ঝকঝকে চকমকে একটা এক্সট্রা কথা বলে, ওরে বাবারে করে একটা এক্সট্রা আবেগ দেখিয়ে কোনো কথাও বলেনি বাড়তি, পাগলামো করে না, লোক দেখানো কিছু। তো জেনুইন জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতেই জেনুইনলি অ্যাপ্রিসিয়েট করুন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ওর যত এপিসোডস আসবে সেগুলোকে এনজয় করুন। অনেক মানুষ আসবেন, গল্প করবেন, আপনারাও পার্ট হয়ে উঠুন সেই গল্পের। থ্যাংক ইউ। আর এই জন্য আমি তোমাকে গিফট দেবো। দিয়ে ফেলো। তোমার হ্যাপি মাঞ্চিং এর জন্য রইল অন্নপূর্ণার তরফ থেকে স্বাদিষ্ট সব স্ন্যাক্স। থ্যাংক ইউ। হাটারি গ্রিলস এর তরফ থেকে আছে 750 টাকার একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। ডেজ এর তরফ থেকে আছে 30% ডিসকাউন্টের একটা গিফট ভাউচার। অবশ্যই। আচ্ছা, এইটা হচ্ছে ন্যাচারাল ডায়মন্ড, যেটা আমি পরে আছি কানে হাতে, এইটা তোমার জন্য রইল। সেটা তুমি 36,000 অবধি ডায়মন্ড এবং তার সঙ্গে মেকিং চার্জ এবং জিএসটি তোমার ফ্রি থাকবে। শুনেই বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। বেশ করো, আমরা খেতে যাব। আর লাস্ট রাধা পাবলিকেশনের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। ওকে। আর আর এটা আমার তরফ থেকে, আমার বৈঠকের তরফ থেকে 1000 টাকার ডিসকাউন্ট। এটা আমি না নিয়ে আসলেও পাবো তো? একদম। তোমাকে আমরা সবাই চিনি, তোমার কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য এবং আসার জন্য। আমার একটা ছোট্ট কলে এবং আমরা প্রচুর আড্ডা মেরেছিলাম সেদিনকে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এবং আমি তোমার খুব ফ্যান যখন থেকে হাউ মাউ খাউ দেখা শুরু হয়েছে। তো মানে কি বলবো, ওটা ছিল আমাদের টিনেজের ভালোবাসা আর কি, ওই প্রোগ্রামটা। তো তার জন্য সেটাকে রিভাইভ করে দেওয়ার জন্য অনেক। হাসানোতে কোনো ডিসকাউন্ট থাকা উচিত না আমার মনে হয়। না, অ্যাকচুয়ালি অনেকে হাসাতে পয়সা নেয়, কিছু ক্ষেত্রে আমিও নিয়ে থাকি, হ্যাঁ, কিন্তু যখন মানে ভালো ভালো লাগার লোকজন থাকে তখন পয়সার প্রশ্নই ওঠে না, তখন সবটাই মন। একদম। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য ঝিলম, খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে কথা বলে। আমি তোমার এমনি ফ্যান, মাঝে মাঝে দেখি, আমি সব তোমার ইউটিউব দেখতে পাই না, কিন্তু থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদের জন্য প্রশ্ন। আমাদের আজকের অতিথি ঝিলমের পড়া সবথেকে প্রিয় বইটি কি, তার নাম বলুন আমাদের নিচে দেওয়া মেল আইডিতে, আর পেয়ে যান আকর্ষণীয় পুরস্কার।